আমরা কারা স্যার? আমরা কে স্যার? আমাদের কি লাগে না? ওই আপনার সমন্বয়ক, আপনার দলীয় নেতা যারা আছেন, আপনাদের মা বোনকে কি ধর্ষণ করা হচ্ছে? ধর্ষণ তো করা হচ্ছে আমাদের মতো নরমাল ফ্যামিলির মেয়েদের। আমাদের কোনো সিকিউরিটিজ নেই। চিন্তা করবেন না। এখন আমরা আমাদের আইন হাতে নেব, তা না হলে আপনারা সিকিউরিটির ব্যবস্থা করেন। আমরা যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি, 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার? আপনি বিজ্ঞ প্রাজ্ঞ। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। আপনি নিশ্চয় সে অনেক এরকম আছে, একা যোদ্ধা হয়ে এক হাতে সংসার স্বামী সামলিয়েছে, আরেক দিকে স্যার রাজ্য সামলিয়েছে, এরকম অনেক আছে স্যার। এখন আমি যদি দিতে যাই অনেক কথা আসবে স্যার, যদিও টাইম শেষ। এই জন্য স্যার লাস্ট কথা আমি বলবো, আমি দেশের মেয়ে, আমি দেশের নাগরিক, আমি দেশের কন্যা হিসেবে স্যার আসিয়া, রোজিনা, প্রেগনেন্ট যারা আছে সবার পক্ষ থেকে হয় সিকিউরিটিস প্রবলেম, দেশের খাদ্যদ্রব্যের মূল্য সবকিছু আপনারা ঠিক করবেন, তা না হলে আমরাই নেমে যাব। এবং 2 কোটি মহিলা যদি নামি, আপনারা দাঁড়িয়ালা বলেন, আপনারা যে খুশি সে বলেন, আমরা দেখবো না। আগে আমার সম্মান যদি চলে যায়, আমি স্যার কোন দিকে তাকাবো? বীরাঙ্গনা, 71 বীরাঙ্গনা ভাবে জেগে উঠেছে, তারা কিন্তু আজও মরেনি। লাগলে স্যার তাদের নিয়ে আমরা নামবো স্যার। এতে যে যা খুশি মনে করুক, আপনার কমেন্টসে আসবে আমি দালাল। হ্যাঁ আমি দালাল, আমার বোনদের জন্য, আমার ইজ্জতের জন্য এখন আমি দালাল। আমি কোন দলের, আমি যদি আজকে দালাল না হতাম, আমার বাড়ির এই যে দেখেন স্যার কি অবস্থা, আমি এরকম থাকতাম না। আমার রমরমা চকচকে থাকতাম। আমি দেশের সাধারণ মানুষ, আমি সিকিউরিটি চাই, 3 বেলা ভাতের কি চাই, দ্রব্যমূল্য কম করে দেন সেটাও চাই, এবং চাই সাথে আমার নিরাপত্তা। তা না হলে স্যার ওই যে বললাম স্যার আপনার মাধ্যমে মেসেজ, 2 কোটি দেশের 18 কোটির মধ্যে 9 কোটি 10 কোটিও লাগবে না, 2 থেকে 3 কোটি মহিলা দাঁড়াবো, কেউ আপনারা টিকবেন না। দাঁড়িয়ালা আপনাদের হাড্ডি মাংস খুঁজে পাওয়া যাবে। এটা স্যার আমার হুঁশিয়ারি না, এটা হচ্ছে আমার অধিকার আদায়ের জন্য। যেমন বীরাঙ্গনারা জেগেছে, তেমন স্যার আমরা জাগবো স্যার। সাবাস সাবাস। আমি খুব গর্বিত তোমার মতো নারীরা বাংলাদেশে এখনো আছেন, আমি খুব গর্বিত। 10 জন মারবেন 20 জন দাঁড়াবো, 20 জন মারবেন 40 জন, 20 জন মারবেন 40 লাখ দাঁড়াবো স্যার, 50 লাখ মারবেন 1 কোটি দাঁড়াবো স্যার। আমার তো নিজের ইজ্জত নিজেকে রক্ষা করতে হবে। আপনি জেনারেশন আমাদের যে ছেলে তাদের জন্য আপনি কি সিকিউরিটি স্যার? আপনি এবং তোমাকে আমি কথা দিচ্ছি, আমাদের মতো পুরুষরাও জীবন দিয়ে আমাদের নারীদের পাশে আমরা থাকবো। আমি তোমাকে কথা দিচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার সন্তান তুল্য, আমার ছোট ছোট এবং আমার প্রফেশনাল ছোট, এবং আমি অত্যন্ত মুগ্ধ তোমার কথা শুনে। চিন্তা করবে না, আমরা আমাদের বাংলাদেশকে সঠিক জায়গায় ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। তোমাকে আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য মেহরাজ তোমাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এটা আমাদের সবার অধিকার স্যার, এটা আমাদের চাওয়া স্যার, এটা আমাদের আরতি স্যার। আমাদের সম্মানটা আমরা ফিরে পেতে চাই। আমাদের কেউ পর না স্যার, কেউ আমাদের পর না, সবাই আমাদের আপন স্যার। আমরা আমাদের সম্মানটা চাই, দেশে 3 বেলা 3 মুঠো ভাত খেয়ে ভালোভাবে বাঁচতে চাই স্যার। আমি কারো বিরুদ্ধে না স্যার, আমি কারো বিরুদ্ধে না, কারণ সবাই আমার ভাই, সবাই আমার আপন। আপনি স্যার কাকে ছেড়ে কাকে ফেলবেন স্যার? আপনিও আমার আপন, আপনি কত দূর দেশে, অথচ পাসপোর্ট একটা নামের জন্য আপনার কত আকুতি বাংলাদেশের জন্য স্যার। এই জন্য কি বলবো স্বার্থপর? আপনি স্যার স্বার্থপর না, আপনিও দেশকে আপনার জায়গা থেকে স্যার ভালোবাসেন। আমরা সবাই ভালোবাসি স্যার, দেশটাকে আর ছোট করবো না স্যার। আমাদের 4000 বছরের স্যার, 4000 বছরের পুরনো সমৃদ্ধ ইতিহাস পৃথিবীর কোথাও আপনি পাবেন না স্যার, এবং এরকম বাঙালি কোথাও পাবেন না যারা ঝাঁপিয়ে পড়ে দেশের জন্য স্যার। দেখো, 5ই আগস্টের পরে আমি প্রথম হিজবুত তাহরির ইস্যুটা এনেছিলাম, যেখানে হিজবুত তাহরির ইনভলভড। কিন্তু আমি অবাক হয়েছি যে আমরা দেখলাম আস্তে আস্তে সমন্বয়কারীদের ভিতরে অনেকেই মুখোশধারী আসলে শিবির, এবং অনেকেই হিজবুত তাহরির, কিন্তু ডিজিএফআই, এনএসআই এরা কেউ বলতে পারেনি এই আন্দোলনের সময় যে ওই ছেলেটি শিবির। এটা একটা ব্যাপক ফেলার না, এটা জনগণকে মিসলিড হওয়ার জন্য দোষ দেওয়া যায় না মেহনাজ। স্যার, এবং ওই যে স্যার আপনাকে বললাম যে ফাইন্যান্স যেটা হচ্ছে ফুড ফাইন্যান্স, যেটা হ্যাঁ আপনার লাঞ্চ ডিনার, দ্যাটস অল রিলেটেড স্যার। আপনার কেমন মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কারণ আমরা তো এখন বুঝতেই পারছি বা শুনতে পাচ্ছি। দেখো কয়েকটা বিষয়, যে $29 মিলিয়ন ব্যাপারটা তো আমেরিকা থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের মুখের কথা এলো। তবে আরেকটা বিষয় তুমি সেটা লক্ষ্য করেছো কিনা, যে নাহিদ বলেছে যে তাদের ফাইন্যান্সিয়াল সোর্স তারা বলবে না। জি স্যার। এটাকে তুমি কিভাবে দেখো? তাহলে এখানে স্যার কথা হচ্ছে তারা বলবে না, কিন্তু আমাদের
প্রাইম মিনিস্টার ছিলেন তার কিন্তু সব খতিয়ে দেখা হচ্ছে। হুম এবং তারা যখন নিজেরা যখন ক্ষমতায় চলে গেল, এরপরে বলা হলো যে দেশে কোনো ইকোনমিক্যালি কোনো ব্যাকআপ সে রেখে যায়নি। এটা কিন্তু স্যার একবারে মানে খুব নরমাল সেন্সের ব্যাপার। তো হুম রেখে যায়, তাহলে সেখান থেকে তাদের যে নিজস্ব যে ফাইন্যান্স এবং তাদের নিজস্ব যে এই যে শুনছি স্যার, হুম এগুলো তো আসলে শোনা কথা, যেটা শোনা কথা ১০০টার মধ্যে ১০টা হলেও যদি সত্যি হয়, হুম সেক্ষেত্রে স্যার তারা নিজেদের হচ্ছে বাড়িঘর, তাদের নিজেদের কেউ কেউ বিয়ে করেছে, কেউ কেউ হচ্ছে গিয়ে আপনার বাইরের জন্য পাসপোর্ট করে সেখানে হচ্ছে বিটকয়েনের যে হিসাবটা স্যার, সেটা কি স্যার আদৌ স্যার সম্ভব, যেটা আমি কোনোভাবে বা আপনি কোনোভাবে বা আদারওয়াইজ কেউ কোনোভাবে এটাকে বানিয়ে টানিয়ে মানুষের সামনে আনা? অ্যাবসলিউটলি। এবং আরেকটি বিষয় হচ্ছে, তুমি তো লয়ের স্টুডেন্ট, সেটা হচ্ছে যে এই যে মানি লন্ডারিং ইস্যুটা, যারা যারা তোমার এই টাকাগুলো বলছে তারা বলবে না সোর্স, কিন্তু যারা দান করছে এখানে তো প্রথমত ট্যাক্স ইভেশনের ব্যাপার থাকে, এমনকি এমনকি তোমার মানি লন্ডারিং ইস্যু থাকে, এবং জি স্যার। তারা বলতে চাচ্ছে না, তারা বলতে ভয় পায়। দ্যাট মিনস এমন কোনো সেক্টর বা এমন কোনো গ্রুপ যাদের একটা সিন্ডিকেট আছে, তুমি কি সিন্ডিকেটের কোনো গন্ধ পাচ্ছ মেহনাজ? জি স্যার, এটা তো প্রথম থেকেই স্যার। কারণ হুম আপনি দেখেন গুলি গুলি দিয়ে হচ্ছে যেসব স্টুডেন্ট মারা গেছে, আমাদের যে সাধারণ ভাইয়েরা মারা গেছে স্যার, হুম সেই সেই যে বুলেট গুলি স্যার, এগুলি কিন্তু স্যার নর্মাল পুলিশের এখান থেকে মানে হচ্ছে ইউজ করা হয়নি। হুম এবং এমন ভিডিও আমরা দেখেছি যে পাশাপাশি এক স্টুডেন্ট আরেক স্টুডেন্টকে পাশে থেকে হচ্ছে মিছিলের মধ্যে সে তাকে গুলি করে চলে গেল স্যার, এরকম অনেক ফুটেজ আমরা পেয়েছি। তারপরে হচ্ছে আরেকটা যেটা স্যার, ফার্স্ট যে হচ্ছে ছেলেটার নাম হচ্ছে আমার মনে পড়ছে না, ফার্স্ট যার কথা প্রচার করা হয়েছে সে মারা গেছে, সে কিন্তু স্যার ফিরে এসেছে। রাইট। তো স্যার আমার কথা হচ্ছে যে এরকম একটা আন্দোলন, আমরা কারো লাশ পাইনি, কেউ লাশ হয়ে গিয়েছে চলে এসেছে স্যার, ওভারঅল সবকিছুতে কি সন্দেহ কি ইয়ে হয় না? দেশের হুম মানুষ কি সন্দেহ এখন এই কথাগুলি বলতে গিয়ে কেউ আমাকে বলেছে আওয়ামী লীগের দোসর, কেউ বলেছে যে আমি সুবিধাবাদী। কেন স্যার? এগুলো তো খুব নরমাল একটা সেন্স, আপনি খুব নরমালি চিন্তা করলে জিনিসগুলি পাওয়া যায়, হুম খুব নরমাল পাওয়া যায়। হুম তো সে জায়গা থেকে হচ্ছে এরা এভাবে করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের হচ্ছে এভাবে করে নিয়ে এসে তাদের ক্ষতিগ্রস্ত করলো, তাদেরকে এসে দেখালো দেশের মানুষ অলরেডি তারা বললো যে স্বৈরাচার নিপাত গিয়েছে। এখন থেকে দেশে হচ্ছে মৌলিক যে চাহিদা, বেকারত্ব এবং জনগণের 100% নিরাপত্তা। স্যার কোথায় নিরাপত্তা? এবং হুম। যে স্টুডেন্ট আসা হলো সমন্বয় কয়জন হয়ে, এরপর তাদের কোনো খবরই নেই স্যার, এটা কিভাবে সম্ভব? তো এরপরে সার্জিস উনি যখন গেলেন নর্থ সাউথে, তো স্যার কেলানি এটা তো স্যার তার প্রাপ্য। আমার কথা হচ্ছে, দেখো এই যে নর্থ সাউথে গিয়ে সে যে হ্যারাসমেন্টের শিকার হলো, সেটা বোধহয় অনেকটা তার প্রাপ্য হতে পারে, যদিও আমি ফিজিক্যাল কোনো ভায়োলেন্সকে কখনো সাপোর্ট করতে পারি না। কিন্তু তারপরেও একটা ব্যাপক পরিবর্তন কিন্তু দেখা শুরু করেছি সারা বাংলাদেশে। সেটা হচ্ছে যারা তোমার এই নাগরিক পার্টিতে ঢুকতে পারেনি বা ঢোকেনি, তারা অনেকটা অ্যাবান্ডন্ড হয়ে গেছে, এবং অ্যাবান্ডন্ড হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এখন জনরোষের শিকার হচ্ছে জায়গায় জায়গায়। আমি দেখতে পাচ্ছি যে তোরা হ্যাঁ কিন্তু স্যার। এদের সঙ্গেই ছিলি। এখন তারা হয়েছে কি, তারা না ঘরকা না ঘাটকা, না এবং ঘটনা। তারা একটা বিপদে পড়ে গেছে। এবং সার্জিসরা ওরা দল গঠন করেছে, ওদের ভেতর থেকে কয়েকজন বন্ধু বান্ধব এখনো সরকারে আছে। দ্যাট মিনস তারা সরকার পার্টিতে পরিণত হয়েছে, যেহেতু তাদের বন্ধু বান্ধব সরকারে। তাহলে এখন তুমি তোমার যে কথা তুমি বলেছিলে যে সামনে আরো মানে এটা ফেস করতে হতে পারে, তুমি এটা কেন বলছিলে যে এই যে নাগরিক পার্টি ওদেরকে আরো ফেস করতে হবে, আরো হয়তো বা আরো ভয়ঙ্কর সিচুয়েশন তাদেরকে ফেস করতে হতে পারে, এটা কেন? কারণ স্যার কারণ তো একটা, আপনি যেটা বলছেন যে আমি যেটা যে মানে কেলানি তো তারাই খাবে। হুম আজকে নিজের সম্মান তারা নিজেরাই হারিয়েছে। দেখেন স্যার, আমি যদি হচ্ছে আপনার ডাকে যাই, একটা হুম সময় আপনি আমাকে একটা লিগ্যাল কাজের ইস্যু দেখে ইউজ করলেন। হুম এরপর হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট একটা লক্ষ্যের জন্য আমাকে ইউজ করে আপনি সে জায়গাটায় পৌঁছানোর পর আমাকে আপনি আর চিনছেন না। হুইসি। হুম তো তখন এবং হচ্ছে আপনি আমার কাছে আপনার সম্মানটা আপনি নিজেই নষ্ট করেছেন তখনই, যখন হচ্ছে গিয়ে আপনি আমাকে আমার জায়গায় দেখিয়েছেন যে আপনি চিটিং করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রতি ন্যূন সম্মান তো আমার থাকার কথা না। হুম তখন তো গায়ে হাত, মানে যেটাকে আমি হচ্ছে আসলে একটু করে বলেছি কেলানি, সেটা হুম আপনি আমি না চাইলে তো সেটা অলরেডি মানে তার প্রাপ্য। এবং যেটা বলেছি যে সামনে দেখেন আরো কি হয়। হুম এই যে স্টুডেন্ট
আপনি কি স্যার মনে করেন একটা দেশের মন্ত্রিত্ব নেওয়ার জন্য স্টুডেন্টদের যে নলেজ, তাদের যে ক্লিয়ারিটি, তাদের যে আপনার মাইন্ডের যে অ্যাবিউজিং আমরা দেখলাম সবাই মিলে, এবং তাদের যে সোশ্যাল একটা কি বলবো এটাকে ভায়োলেন্স যে তারা তৈরি করেছে, আপনার কি মনে হয় স্যার মানে তারা মন্ত্রী হওয়ার জন্য আদৌ তারা রেডি স্যার? না, আসলে ব্যাপারটা হচ্ছে ৯০-এর অভ্যুত্থানের সঙ্গে যেমন আমরা জড়িত ছিলাম, আমরা কিন্তু সরকারের অংশ হইনি। হ্যাঁ? কিন্তু কারণ হচ্ছে আমরা তখন বয়স কম ছিল। প্রথমত আমি নিজে ব্যক্তিগতভাবে আমি অতি বৃদ্ধ দেশ চালাক সেটাও চাই না। আবার অতি অল্প বয়সী দেশ চালাক সেটাও চাই না। কারণ হচ্ছে একটা এক্সপেরিয়েন্স এর প্রয়োজন আছে। এবং একটি সময় যারা অনেক বয়স তারা আমাদেরকে উপদেশ দিবেন। কিন্তু দেশ চালাবে ধরো যারা আমার মতো বয়স বা আশেপাশে বয়স তারা দেশ চালাবে। কিন্তু এবং নতুনদেরকে ট্রেন আপ করতে হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে মাহফুজ আলম বলো, আসিফ মহিউদ্দিন বলো, নাহিদ বলো, ওরাই তো দেশ চালাচ্ছে। শুধু তাই না, তবে আরেকটা জিনিস এখানে আনার প্রয়োজন আছে। সেটা হচ্ছে আমরা চলো এখান থেকে একটু সরে যাই। সেটা হচ্ছে এই যে দেশের বাইরে থেকে ধরো পিনাকিরা, ইলিয়াসরা ওরা যেভাবে ভায়োলেন্সের ইনস্টিগেট করছে দেশকে এবং দেশ বিরোধী কথাবার্তা বলছে, তারা এমনভাবে কথা বলছে যাতে করে জঙ্গিবাদ চাঙ্গা হচ্ছে এবং অনেক অল্প বয়সী লোকরাও আহ, ছেলেমেয়েরাও তারা এগুলো দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে। ৩২ নম্বরে হিজবুত তাহরীরের পতাকা উঠছে, তারপরে আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে সরকার কিন্তু তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো স্টেপ নিতে পারে চাইলে, কিন্তু নিচ্ছে না। এটাকে তুমি কিভাবে দেখো? স্যার এটা যদি বলতে যাই ৩২ থেকে আরম্ভ করতে স্যার, হুম, যেদিন ৩২-এর হচ্ছে আপনার, এটা তো ভাঙচুর বলবো না আমি, এটা একটা ধ্বংসযজ্ঞ স্যার। আমার ছেলেবেলা সবকিছুই আসলে আমাদের ঢাকা, হুম, ঢাকা কেন্দ্র। আপনি সেক্ষেত্রে যদি বলেন জাদুঘর, যদি বলেন শহীদ জিয়ার মাজার, যদি বলেন মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু ৩২ নাম্বার বাড়ি স্যার, চিড়িয়াখানা, এগুলো ঘিরে স্যার আসলে আমার বেড়ে ওঠা। হুম, এবং আমার ছেলেবেলা বলেন, আমার মোরালিটি বলেন, আমার সুপারলিটিভ বলেন, সবকিছুই কিন্তু এতটুকুকে নিয়েই ঘেরা। হুম, তো স্যার আসলে আমরা এটা শুনে মানে বড় হয়েছি আমার বাবা মার কাছে বা আমার ফ্যামিলি মেম্বারের কাছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যদি তখন ডাক না দিতেন, এবং ওনার সাথে অবশ্যই ওনার সাথে সহযোগী হিসেবে ছিলেন জিয়াউর রহমান, এই জিনিসগুলি চাইলেও কি স্যার আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধ, চাইলেও কিন্তু স্যার আপনারা আমরা আমাদের জীবন থেকে মুছে ফেলতে পারবো না, এবং ইতিহাস কিন্তু চাইলেও আমরা ঘুরিয়ে ফেলতে পারবো না স্যার। হুম, এটা কিন্তু অনবদ্য একটা জিনিস, যেটা হচ্ছে মানে আমরা না দেখলেও হচ্ছে এটা আমরা ধারণ করি। সেই জায়গা থেকে স্যার আমি যখন যেতাম ৩২-এ ছোটবেলায় বা একটু বড় হওয়ার পরে, ওখানে গিয়ে স্যার একটা মানুষ মানে বুকে হচ্ছে বুলেট নিতে পারে, এই বাড়ির মধ্যে খোদাই করা হচ্ছে বুলেটের, মানে এগুলি কেমন যেন মানে নিজের কাছে মানে দেখতাম আর চিন্তা করতাম এরকমও হয় মাতৃভূমির জন্য এভাবে করে মানুষ ভালোবাসতে পারে, এভাবে করেও জীবন দিতে পারে। এটা হচ্ছে একটা শিক্ষা স্যার, এটা ট্রেডিশন, এবং এই জায়গাগুলি হচ্ছে আমাদের জায়গা। আমি কিন্তু স্যার কোনো দলের না, আগেও বলেছি এখনো বলছি, এখানে কিন্তু শহীদ জিয়ার মাজার, ওটাও ওটাও একটা আমার ভালোবাসার জায়গা। আমাদের তো স্যার আর জায়গা নেই স্যার, ঢাকা শহরে আর কোথায় জায়গা আমাদের? ঠিক। আমাদের শিক্ষার জায়গা তো এগুলি স্যার, জাদুঘরে গিয়েছি, এটা বাংলাদেশের ঐতিহ্য। আমাদের তো আসলে ভাবে করে গ্রামে আমরা বড় হইনি যে এগুলি দেখে ঠিক। এই জায়গা, মানে আমাদের ইমোশনস গুলি এই জায়গাতে। ঠিক। তো স্যার যেদিন শুনতে পেলাম আমার আসলে কানে বিশ্বাস হলো না যে এটা কি সম্ভব আদৌ, মানে এই একটা জায়গা ধ্বংস করে ফেলবে, যেটা যেটা হচ্ছে একটা শত বর্ষের, আমার কাছে মনে হয় যে এটা একটা মানে প্রমাণ হয়ে, এটা একটা ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি আসলে পারবে তারা? হাত হুম, কি কাঁপবে না? স্যার হুম, আমি কিন্তু দেখছি চোখে বিশ্বাস হচ্ছে না। হুম, প্রচন্ড কষ্ট নিয়ে স্যার আমি গেলাম, যাওয়ার পরে যা স্যার দেখলাম কতটা পাল ভার্টেড হলে মানুষ এরকম একটা কাজ করতে পারে, এবং ওভারঅল পুরো বাড়িকে ভেঙে গুড়িয়ে। শুধু তাই না স্যার, ওখানে স্যার নামাজ পড়ছে, ঈদ মুবারক বলছে, হুম, এরপর ওখানে হচ্ছে ২-৩টা বাইট যখন আমি দিতে চাচ্ছিলাম না স্যার, তারপর জোর করে যে আপু একটু বলেন। হুম, হুম, যখন কথা বলতে গেলাম স্যার, আমি কি বলবো, আমার কাছে শুধু মনে হচ্ছিল যে ছোটবেলায় পড়েছি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, খাঁটি সোনা চাইতে খাঁটি আমার দেশ, মানে কি পড়ে বড় কি দেখছি আসলে স্যার, আমার চোখকে বিশ্বাস হচ্ছিল না। তো হুম, সেখানে তারা যেটা করলো, এবং এই যে উদ্ভট অঙ্গভঙ্গির নৃত্য, এবং ফেরেস্তা হচ্ছে তাদের নাকি সোয়াব দিচ্ছে স্যার, হুম। এবং ফেরেস্তা যদি এবং তারা হিজবুত তাহরির হোক যেই হোক স্যার, আমার একটা কথা স্যার, তারা তো হচ্ছে ইসলামকে তো ওখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছে তাই না স্যার? এটা বিকৃত তো ইসলাম। বিকৃত ইসলাম। হ্যাঁ স্যার, বিকৃত। ইসলামের কোথায় আছে স্যার যে
মানে কারো বাড়ি ভেঙে এক না মহিলা না গিয়ে সম্মানিত করে না এবং গণভবনে একজন প্রায় শতবর্ষী আমাদের দেশের পিএম তার অন্তর্বাস এভাবে ঘুরিয়ে ইসলামের কোথায় আছে না স্যার? এভাবে করে কোনো দেশের কালচার করে ইসলামকে প্রতিষ্ঠা করা, তার আমি একটু শুনতে চাই তাদের কাছে স্যার। না না একেবারেই না, একেবারেই না, জঘন্য এবং কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি নাকি বলেছিলেন যে যারা নাকি ধর্ষিতা ছিলেন, তাদের তো বীরঙ্গনা বলতে হয়, আসলে ধর্ষিতা আমরা বলবো না, দেশের জন্য যাদের আমার গায়ের লোম কিন্তু স্যার কাটা দিয়ে উঠছে স্যার। ঠিক। তখন হচ্ছে আমি ৭১-৫২ দেখিনি স্যার, কিন্তু আমি ধারণ করি স্যার সেটা। তাদের যখন হচ্ছে তারা তো মোটামুটি সবাই অ্যাডাল্ট ছিলেন, তাদের যখন জিজ্ঞাসা করা হচ্ছিল, লিস্টেড করা হচ্ছিল স্যার, তাদের নাকি জিজ্ঞাসা করা হচ্ছিল যে তাদের পিতৃ পরিচয় স্যার তারা দিচ্ছিল না, লজ্জা করে স্যার তারা দিচ্ছিল না। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞাসা করা হচ্ছিল, তিনি তখন বলেছিলেন তাদের বাবার জায়গায় আমার নামটা লিখে দাও স্যার। এই যে এত একটা বিষয় স্যার, আপনার আমার পক্ষে কি কোনোদিনও সম্ভব কোন ধর্ষিতা কোন বীরঙ্গনার নামের জায়গায় আপনি কি বাবার নাম হিসেবে দেবেন? আমার বাবাকে কি আদৌ আমি দিতে দিব স্যার? ঠিক ঠিক ঠিক। তো আমি ওই জায়গা থেকে হুম কতজন বীরঙ্গনার পরিচয় স্যার এই ৩২ হুম হুম ঠিক। এবং আমি বাঙালি একটি তোমার সাথে একটি স্মৃতি শেয়ার করি আজকে। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ৪.৫ বছর ছিল। আমার কানে কিন্তু ওই গুলির শব্দ এসছিল, হ্যাঁ? ছোটবেলাতে। আমরা ঢাকায় বর্তমানে যেখানে বিজয় সরণি রোড, সেখানে মাথাতেই আমাদের বাড়িটা ছিল, ওখানে পাশেই। এবং তাহলে বুঝতেই পারো যে পুরনো এয়ারপোর্টের সমস্ত অ্যাক্টিভিটিস সবকিছু, সেই ট্যাঙ্কের আওয়াজ সবকিছু আমরা সেই অপারেশন সার্চলাইটের ছোট্টবেলাতে শুনেছিলাম। সেইটা কিন্তু এখনো আমার মনের ভিতরে ট্রমা হয়ে আছে, এখনো আছে। এবং স্বাধীনতার পরে যখন নতুন বাংলাদেশের নোটগুলো বেরোলো, ৳১ নোট, সে ধান ভাঙছে, তারপরে তোমার কুলো, হ্যাঁ? তারপরে তোমার কাঁধে করে ধান নিয়ে যাচ্ছে। আম আমি ছোট্টবেলাতে আব্বা অনেকগুলো নোট নিয়ে এসেছিল, আমি এগুলো শুকতাম, বুঝলা? নতুন নোট। এবং ওই যে ৫ পয়সা, ১ পয়সা, ২ পয়সা এগুলো দিয়ে আমি খেলতাম। চকচক করত পয়সাগুলো। তখন আমরা মানে ওই যে জিন্নাহর মানে ছবি সম্বলিত ওগুলো সব সরে গিয়ে আস্তে, আস্তে নতুনগুলো এলো যখন, তখন আমাদের জন্য একটা বিরাট আনন্দের একটা স্মৃতি। গত ৩০ বছর সামহাউ আমি বাংলাদেশের দ্বৈত নাগরিক। আমি ব্রিটিশ এবং আমি বাংলাদেশী। তবে আমার জন্মসূত্রে যে নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব আমার কাছে সবচাইতে মোস্ট ইম্পোর্টেন্ট। এবং আমি মনে প্রাণে চেষ্টা করছি যে আমার দেশে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি এতগুলো বছর পরে, এতগুলো বছর যে আমার বাংলাদেশী পাসপোর্টটি সামহাউ নেয়া হয়নি, বিশ্বাস করো তোমাকে এটা বোঝানো যাবে না যে আমার কাছে মনে হয়েছে আমি জন্ম পরিচয়হীন একটা মানুষ। তোমাকে এটা বোঝানো যাবে না মেহনাজ। যে ছোটবেলাতে যখন তোমার আম পাকিস্তানের নামটি ছিল আমাদের বাপ-দাদাদের পাসপোর্টে, তখন কিন্তু পাকিস্তান শব্দটি কিন্তু বাংলা নয়। এবং যখন আমাকে আমার পাসপোর্টের কমপ্লিশন হলো, বাংলাদেশের পাসপোর্ট এতগুলো বছর পরে, আমি সারাক্ষণ আমার ব্রিটিশ পাসপোর্ট দেখি, কানাডিয়ান রেসিডেন্ট পারমিট দেখি, এগুলো দেখি আমি সব। আমার মন কিন্তু ভরেনি। আমি কিন্তু গত ৩ দিন ধরে, আমি এটা পাবলিকলি বলিনি, আমি ৩ দিন কিন্তু কেঁদেই চলেছি। যে আমার পাসপোর্টে এখন বাংলাদেশ লেখা। বাংলা লেখা। এটা যারা বাবা দাদার পরিচয় মূল্য দেয় এবং যারা বাবা দাদাকে দেখেছে যে নিজের পরিচয় খুঁজে বেড়াচ্ছে কিন্তু পায়নি। আমরা কিন্তু বাঙালিরা ২০০০ বছর গোলাম হয়েছিলাম। আমাদেরকে কিন্তু বাঙালিরা কিন্তু বাঙালিদেরকে শাসন করতে পারেনি, প্রকৃত বাঙালিরা। যারা মৌর্য, সেন, তারা কেউই কিন্তু আসলে প্রকৃত 100% বাঙালি নয়। বঙ্গবন্ধু আমাদেরকে একটা পরিচয় এনে দিয়েছেন এবং সেখানে শেরেবাংলা, সোহরাওয়ার্দী সবার ভূমিকা আছে। এমনকি জিয়াউর রহমানের বিশাল ভূমিকা আছে। এম এ জি ওসমানের ভূমিকা আছেন। অস্বীকার করার কোনো আমরা, উপায় নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। কারণ সবাই মানুষ। বঙ্গবন্ধু নিজেই বলেছেন, "আমি মানুষ।" তাই তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের রাজনীতি করা উচিত ছিল। গত ১৫টি বছর এটাও সত্য যে জিয়াউর রহমানকেও কিন্তু অনেকভাবে অপমান করা হয়েছে। জি স্যার। সেই বিষয়টি ফলে কিন্তু বিএনপি দুর্বল হয়েছে
এবং বিএনপিও কিন্তু মুক্তিযোদ্ধা বিরোধী রাজাকারদেরকে সাথে নিয়ে রাজনীতি করে তাদের কিন্তু বিশাল ক্ষতি হয়েছে। তুমি কি মনে করো না যে আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রে এই দুটো দল মনে রাখা উচিত যে আপনি আজকে ক্ষমতায় গেলে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কালকে আপনাকে ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে এবং হবে যদি জনগণ চায়। এবং অন্য দল যদি শক্তিশালী গণতান্ত্রিক দল না থাকে আপনার বিরোধী, তাহলে অপশক্তির একটি উত্থান হবে। গত 15 বছরের আওয়ামী লীগের বিফলতার বিষয়গুলো তুমি যদি একটু বলো জনগণকে। স্যার আসলে হচ্ছে গিয়ে আমার পেজ ততটুকুর মধ্যে আমি মানে হচ্ছে যতটুকু আমি বলতে পারবো সেটা হচ্ছে এরশাদ সাহেবের কথা কিছুটা হালকা আমার মনে আছে, অত ভালোভাবে সমালোচনা করার মতো এইজ আমার নেই, তখন ছিল না। তো প্রিভিয়াস প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার কিছু কিছু মনে আছে, এবং যখন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার প্রিভিয়াস কথা কি বলবো স্যার, সেটা হচ্ছে ওনাদেরও আসলে মানে আমলাগত দিক দিয়ে একটু সতর্ক হওয়া উচিত ছিল স্যার। যেমন ছাত্র ছেলেপেলেরা তারা কিন্তু আসলেও অনেকটা অসামাজিক কাজ বলতে এটা না যে এখন ধর্ষণ, তারা কিন্তু ক্ষমতার লড়াইতে মানে একটু উন্মাদনারই সৃষ্টি করেছিল, এবং পুলিশ বাহিনীর যারা তাদেরও কিন্তু দৌরাত্ম অনেক বেড়েছিল স্যার। ঠিক। আরেকটি বিষয় হচ্ছে যে দেখো, গণতান্ত্রিক প্রক্রিয়া রাখার জন্য আমরা যেটা অ্যাগ্রি করলাম তুমি আমি দুজনই, যে শক্তিশালী বিরোধী দল দরকার, অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক ভাবেও গণতান্ত্রিক সিস্টেম দরকার। মেনে নিতে হবে আমি আর একদিন প্রধানমন্ত্রী থাকবো না। মনে নিতে হবে যে আমি প্রধানমন্ত্রী না থাকলেও আমার সম্মান থাকবে, কোনো সমস্যা নেই। ছেড়ে দেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে আত্মসমালোচনা স্যার আমাদের, যে আমি এই সুযোগটা সবাইকে সবার দেয়া আছে, যে আমি 5 বছর ছিলাম, এখন আমি কি অবস্থায় আছি একটু শুনি না, আমার কথা শুনি না। তো এবং দল বিরোধীতে গেলে বিরোধী হ্যাঁ দল স্যার, হলে দল কিন্তু শক্তিশালী হয়, দল দুর্বল হয় হ্যাঁ না। অবশ্যই স্যার। আমাদের দেশে আমি তো স্যার আপনি আমার প্রত্যেকটা কথা শুনে স্যার আমি এটাই বলি যে কাউকে বাদ দিয়ে আমরা কেউ নই স্যার। কারেক্ট। যখনই আমি চিন্তা করি যে আমি অমুককে বাদ দিয়ে আমি বড় হব স্যার, তখন আমার ভিতরে কিন্তু অন্য মানুষ এসে ঢুকে যায়। কারণ যখন বুঝতে পারছে যে আই এম গ্রিডি, আমি লোভী হতে, তখন কিন্তু রাইট। লোভের প্রতি যারা আপনার পুশিং করে সেই লোকরা ঢুকে যায় স্যার। ঠিক। এটাই কিন্তু প্রত্যেকটা সরকার যদি স্যার তার নিজের আত্মসমালোচনার জায়গাটা চিন্তা করে, তাহলে কিন্তু স্যার ছেড়ে দেওয়া উচিত যে ঠিক আছে যাই না আমি। স্যার দেখেন আমার একটা খুব সোজা কথা স্যার, আমার এই ক্ষুদ্র জ্ঞানের স্যার, আপনাদের মতো প্রাজ্ঞ বিজ্ঞ কিছুই আমি না, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় স্যার, আমার যখন থেকে মানে আমি বুঝতে চেষ্টা করেছি, যখন থেকে আমি ভোটার হয়েছি, আমার এতটুকু মনে হয়েছে মাছে ভাতে বাঙালি স্যার। আপনি যদি 3 বেলা আমাকে ঠিক মতো খেতে দেন, আমার নিরাপত্তাটা আপনি ঠিক মতো দেন, দ্রব্য মূল্যটা ঠিক মতো স্যার ঊর্ধ্বগতি না হয়, আমি খেয়ে পরে বাঁচতে পারি, সিকিউরিটি যে কোনো প্রবলেম না থাকুক স্যার, আমি কিন্তু স্যার আপনি সরকার হলে আপনি যেতে চাইলে আমি আপনাকে টেনে রেখে দিব। ঠিক। বাঙালি খুব নরম একটা জাতি, খুব সরল একটা জাতি। আপনি শুধু 3 বেলা খেতে দিবেন আমাকে। 3 বেলা খেতে দিবেন, আপনি আমার সিকিউরিটিজ প্রবলেম সলভ করে দিবেন, এবং দ্রব্যমূল্য যদি ঠিক থাকে স্যার, এবং আমার 6টি মৌলিক চাহিদা যদি আপনি পূরণ করেন স্যার, খুব সোজা স্যার, এদেশে ভালো একটা সরকার হয়ে থাকা খুবই সোজা স্যার। আমার এতটুকু তুচ্ছ জ্ঞানে এবং ক্ষুদ্র জ্ঞানে, আমি জ্ঞানী তা না স্যার, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হয়েছে স্যার, আমরা জাতি হিসেবে খুব নম্র জাতি, এবং আমাদের মতো 4000 বছরের পুরান ইতিহাস স্যার, এত সমৃদ্ধ ইতিহাস পৃথিবীর কোথাও স্যার পাবেন না। আপনি দেখেন সিরাজউদ্দৌলার আমলে, নবাব সিরাজউদ্দৌলা আমলে 45 লক্ষ বিলিয়ন তারা স্বর্ণ মুদ্রা চুরি করে যখন স্যার এক জাহাজ ভরে নিয়ে গেল স্যার লন্ডন আমেরিকা স্যার, আজকে দেখেন স্যার কত উন্নত, বাংলাকে চুষে কিনে স্যার। এরপর আপনি দেখেন স্যার, এরপরেও স্যার যখন তিতুমিরের বাঁশের কেল্লা যুদ্ধ হলো তখনও স্যার এই সেম কাজ তারা কিন্তু চুষে এসেছে। আজকের যারা আমেরিকা লন্ডন আমরা বলবো বা যেই দেশে হোক স্যার, এটা কিন্তু চরম সত্য কথা, বাঙালির কিন্তু স্যার কোনোদিন কমেনি, আমাদের স্যার কোনোদিন কমেনি এবং কমবেও না। আমি এখনো বলছি স্যার আমাদের কোনোদিন কমবে না। দেখেন আপনি পৃথিবীতে চীনে যান স্যার, চীনে বিভিন্ন রকম চেহারার মানুষ কিন্তু পাবেন না, একই চেহারার মানুষ, নাক বোচা, ফর্সা, গোলমুখ।
আপনি ইরান যান, আপনি স্যার ইয়েতে যান, মিশরে যান, একই চেহারার মানুষ, লম্বা ফর্সা। আপনি বাঙালির কাছে যদি যান স্যার, হুম, আমাদের এই যে 4000 বছর পুরনো ইতিহাস, বাংলায় মানুষ এতটা বেশি আবেগ এবং এতটা বেশি অতিথি আপ্যায়নে এতটা বেশি আমরা মানে এগিয়ে আছি স্যার। কেউ একবার যদি আমাদের দেশে এন্ট্রি করে, সে কিন্তু স্যার আর ফিরে যেতে পারেনি, শুধু ঠিক আমাদের কারণে স্যার। তাহলে স্যার কেন স্যার আমরা এভাবে করে নিজেদের এরকম ছোট পরিচয়টা দিব, নিজে কিভাবে ছোট করব স্যার? ঠিক কেন আমরা স্যার? আমরা আরেকটি প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে তুমি দেখলে খুব দুঃখজনক একটি ব্যাপার, সেটা হচ্ছে আসিয়া ব্যাপারটি তুমি জানো, পুরো দেশ জানে। দেখো, আমাদের মা, খালা, চাচি, নানিরাও ইসলাম পালন করতেন। আমার মনে হয় যে ওনাদের ভিতরে ইমানটা আরো শক্তিশালী বেশি ছিল। আমার যেটা জি মনে হয় স্যার। যে আমাদের পিতা জেনারেশনে আমরা এত দাড়িওয়ালা মানুষ দেখিনি, কিন্তু তারপরে তাদের ভিতরে ইমানি শক্তিটা বেশি ছিল। তারা বাহ্যিকভাবে হয়তোবা, যেটাকে আমরা অ্যারাবিক ইসলাম দেখছি এখন, মানে ইম্পোর্টেড যে ইসলাম, সেটা সেখানে যে ওয়াহাবি সালাফিজম যেটা দেখতে পাচ্ছি, উগ্রতা দেখতে পাচ্ছি, মিথ্যা ভুয়া খেলাফতি জোশ দেখতে পাচ্ছি। এর ফলে খোলস বেড়েছে। এখন অনেক হিজাবি সংখ্যা অনেক, আমার জীবনে আমি এত হিজাবি দেখিনি। হোয়াটসঅ্যাপ স্যার। আমার জীবনে এত বোরখা দেখিনি। আমার জীবনে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বোরখা পরা মেয়ে, একজন হিজাবি মেয়ে দেখিনি আমার ইউনিভার্সিটি লাইফে। কিন্তু এখন মেয়েরা সবচাইতে বেশি ভিকটিম হচ্ছে। মেয়েদেরকে বলা হচ্ছে তারা খাদ্য, আমরা পুরুষরা মাছি। কিন্তু কোরআনেও আছে ইউসুফ আলাইসাল্লামকে, এত পৃথিবীর সুন্দরতম মানুষ ছিলেন, তাকে একজন নারী পিছন থেকে কাপড় টেনে ছিঁড়ে ফেললেও উনি ওনার চরিত্র হনন করতে পারেননি। পারেনি কিন্তু এবং আজকে কিন্তু আজকে মেহনাজ, এমন পুরুষ বলা হচ্ছে যে আমরা পুরুষরা, মেয়ে সামান্য চামচ চামড়া দেখলে আমরা পাগল হয়ে যাব, এই জন্য মেয়েরা দায়ী। তারা কি এই ইসলামের যে বিকৃত ইসলামের উপস্থাপন, এর ফলে আমাদের বাঙালি যে শাড়ি এখন আর কেউ পরে না মনে হয়, সামনাসামনি সালোয়ার কামিজে পড়ছে না, সুন্দর করে খোপায় ফুল দিতে ভয় পাচ্ছে। একটা মেয়ে খোপায় ফুল দিয়ে হেঁটে যাবে, ভাবতেই পারা যায় না এখন বোধহয়, এরকম একটা অবস্থা। বাউল গান নাই, জারি গান নাই, শাড়ি গান নাই, কনসার্ট করলে বিপদে পড়তে হয়। এই পরিস্থিতিতে আসিয়াদের তো সেফটি সিকিউরিটি নাই। তাহলে ওয়াজিরা তো অনবরত বকেই চলেছে নারীদেরকে। তাহলে তোমাদের মতো নারীরা যারা এখন কথা বলা শিখছো, কথা বলছো, তোমরা যদি জেগে ওঠো, তাহলে এদের অবস্থাটা কি হবে মেহনাজ? স্যার, আপনি বলেছেন যে ফাইট আপনি দেখেছেন স্যার। আমার স্যার কথা একটাই, সেটা হচ্ছে স্যার ইতিহাসে সুলতানা রাজিয়া ছিল, ইতিহাসে স্যার অশোকা ছিল, ঠিক, ইতিহাসে মা কালী ছিল। ঠিক, আবির্ভাব কোত্থেকে হয়েছে? রাক্ষসদের দমন করার জন্য স্যার। ঠিক, এবং এই যুগে স্যার আমাদের প্রিভিয়াস মন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং তারপরে আমাদের পিএম কে শেখ হাসিনা। ঠিক, এবং আমি স্ট্রংলি বলবো যে শেখ হাসিনা, উনি যখন হচ্ছে গিয়ে ক্ষমতায় ছিলেন, মানে উনি ওনাকে আসলে তখন সবার দাম্ভিক মনে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যে পুরুষতান্ত্রিক সমাজ এবং যাদের হচ্ছে মেয়ে মানুষকে শুধু একটা টুকরা, মানে মাংসের টুকরা হিসেবে মনে হয়, তা না হলে একটা মেয়ে, একটা 8 বছরের মেয়ে যে মেয়েই হয়ে উঠলো না, যে বুঝতেই পারলো না যে আমি আসলে কোন লিঙ্গে পড়ি, আমি কি একটা মেয়ে, মেয়ে হয়ে উঠার যাকে সুযোগ দেওয়া হলো না, সেই দেশে স্যার শেখ হাসিনা উনি যা করেছেন, ইটস অ্যাবসলিউটলি রাইট। বিকজ অফ আপনাদের জন্য আপনারা ওয়াজ জারি করছেন, দাঁড়িয়ে রেখে আপনারা মেয়েদের দিকে তাকিয়ে থাকছেন, তাদের বলছেন যে পর্দা করতে। আপনার চোখের গুনাহ হচ্ছে না? হুম, ইসলামে তো বলা হয়েছে লজ্জা শরম ইমান পর্দা সবার জন্য স্যার। কোথায় লেখা হয়েছে শুধু নারীর জন্য স্যার? আমি দেখতে চাই স্যার, যদি এই লজিকে কেউ আসে স্যার, আমি দেখতে চাই স্যার ইসলামের কোথায় আছে, কোথায় আছে যে লজ্জা শরম পর্দা শুধু মেয়ে মানুষের জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্যই স্যার। অবশ্যই, 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 এবং আপনি যে বলবেন আমার মাথায় কাপড় নেই, আপনি কেন আমার দিকে তাকালেন? আপনার কি চোখ দূষিত হলো না? আপনি অ্যাবসলিউটলি, বলেন না। এবং সবচেয়ে বড় কথা স্যার, আইএমএ জাহিলিয়াতের যুগে ইসলাম যদি টানে স্যার, আমি ইসলামের যুক্তিতেই বলি স্যার। ঠিক আছে স্যার, যেহেতু আপনি বললেন আমি ইসলামের যুক্তিতেই বলি স্যার। যদি তারা বলে যে বেপর্দা বলে তারা কিভাবে ওয়াজ মাহফিল করছে, এগুলি করছে, ঠিক আছে স্যার, মেনে নিলাম। আইএমএ জাহিলিয়াতের যুগে তখন তো স্যার মেয়েরা উলঙ্গ হয়ে যাত্রাপালা করতেন এবং তাদের ওখানে একটা মেলা হতো যেটা নাম উকাশ মেলা বা উকোশ ঠিক, মেলা। ঠিক, আমি ইসলামিক স্টাডিজ এর স্টুডেন্ট, হুম, আমারও তো একটা ভালো মনে নেই স্যার। তো হুম, সেই টাইমে মেলা হতো, সেখানে নারীরা পুরা উলঙ্গ হয়ে উগ্র হয়ে সবকিছু হ্যাঁ, করতেন। ফাহিসা, হুম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওখানে ঘুরে ঘুরে এগুলি দেখতেন। কই
তিনি তো কখনো গিয়ে কোনো নারীকে বেত্রাঘাত, কোনো নারীকে গিয়ে হচ্ছে অপমান করা, কোনো নারীকে হচ্ছে গিয়ে জোর করে পর্দা করানো, কই উনি তো সেগুলি করেননি না স্যার। না 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 আপনার করেননি। তো এবং সে তো আমাদের ইসলামের সবচাইতে শেষ নবী এবং আল্লাহর সবচেয়ে প্রিয় নবী, যার নাম আল্লাহর নামের সাথে জুড়ে দেওয়া স্যার। তো তিনি তো আমাদের শিক্ষা দেননি। আপনাদের মতো ওরকম হলে তিনি তো হচ্ছে গিয়ে ওই কি বলে, আপনার যেমন ৩২ ভেঙেছেন, ওই যে বুড়ি প্রত্যেকদিন কাটা দিয়ে আসতো, নবীজি গিয়ে তো বুড়ির বাসায় কাটা দিয়ে বুড়িকে আচ্ছা করে কেলানি দিত স্যার। এবং আরেকটা আমি জিনিস তোমাকে আমি এখানে যোগ করি, সেটা হচ্ছে মুসলমানরা যখন ৭৫০ বছর তারা যখন তোমার ইউরোপ শাসন করেছে, অমুসলিমদের উপরে কিন্তু কোন রকম ইসলামিক বিধান কাজ করে না, মানে অর্থাৎ মেয়েদের ব্যাপারে যেগুলি ইনস্ট্রাকশন, সেখানে তো তারা ওখানে গিয়ে গণরেপ করার কথা ছিল, যে জি স্যার। অমুসলিম মেয়েরা এত সুন্দরী সুন্দরী মেয়েগুলো তারা কিন্তু হিজাব করে না এবং কোরআন বলেও না তাদের হিজাব করতে। তো তারা নিশ্চয়ই তাদেরকে দেখেছে, কিন্তু তারা তো ওখানে মুসলমানরা তো ওখানে গণরেপ করেনি। তাহলে এখন আমি একটা মেয়ের চামড়া দেখলে আমি রেপিস্ট হয়ে যাব, এই যে জঘন্য একটি বিষয় বাংলাদেশে ছড়িয়েছে, এবং আমরা আমাদের কালচার, আমাদের কৃষ্টি তুলে ধরতে আমরা এখন মানে দ্বিধান্বিত হচ্ছি। এই বিষয়টি আসলে চলবে না মেহনাজ, এটা আমি নিশ্চিত, তুমিও নিশ্চিত, আমিও নিশ্চিত, এবং এখন এটা মানুষ জাগা শুরু করেছে। এখানে 80% মুসলমান এবং 20% অন্য ধর্মের লোক। তো কেউ মাথায় কাপড় দিবে, কেউ দিবে না, কেউ ওয়েস্টার্ন পরবে। মানে এটাই তো অধিকার। আর হুম, এটাই হুম। তো তুরস্কে অধিকার। তুরস্কে তাই হয়, তুরস্কে তাই হয়। তুরস্কেও সেখানে যায়, যে হিজাব পরে, যে বিকিনি পরার সে বিকিনি পরছে, আমি নিজে দেখে এসেছি। হ্যাঁ অর্থাৎ স্যার। আমি যদি আমার যদি যে চেতনা, আমার যেটা চিন্তা, এটা কেউ আমাকে জোর করে চাপিয়ে দেবে না। তবে একটা বিষয় এখানে বলার প্রয়োজন আছে, সেটা হচ্ছে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটি বিষয়। শেখ হাসিনার আমলে অনেককেই জেলে পাঠানো হয়েছে, তারা আবার ঘুরে ফিরে এখন বেরিয়ে এখন উল্টা শেখ হাসিনার বিরুদ্ধে একই কথা বলছে, এবং তারাও ওই ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মহীনতা এরকম ভাবে প্রচার করে। কিন্তু যদি বাক স্বাধীনতা দেয়া যেত, যারা কিন্তু লিবারাল মুসলিম স্কলার, যারা রিয়েল মুসলিম স্কলার, বা যারা ধর্ম নিয়ে গবেষণা করেন, যারা এই যে পর্দার অপব্যাখ্যা করে যে কুপমণ্ডুকতা ছড়িয়ে দিয়েছে সৌদি ফেরতরা, তাদেরকে কিন্তু ডিবেট করে পরাজিত করা সম্ভব ছিল, তাদেরকে কিন্তু এক্সপোজ করা সম্ভব ছিল। সেই দিকটা কিন্তু শেখ হাসিনা সরকার ফেল করেছেন, সেই দিকটা কিন্তু নিশ্চিত করা যায়নি। কিন্তু ভবিষ্যৎ সরকারের উচিত হবে এই বিষয়টা নিশ্চিত করা, যে ওরা যে ইসলামের অপব্যাখ্যা করছে, মেয়েদেরকে অপমান করছে, এটা জানে, যাতে করে যারা প্রকৃত ইসলামের স্কলার তারা যেন জিনিসটাকে এক্সপোজ করে দিতে পারে। তুমি কি মনে করো? স্যার এখানে তাদের অনেক কিছু করার আছে, কিন্তু এখন আমি স্যার কি বলবো আর, মানে হয়েছে কি, তারা এক একজন এমন মুফতি হচ্ছে এমন বেশি জেনে গেছে। একটা কথা আছে না, বেশি জানলে সে হচ্ছে গিয়ে তখন perfect হয়ে যায়। হুম, এরা কোরআন, বিজ্ঞান সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে এত বেশি জানে, ৩০ পারা হুম। কোন তর্জমা তাফসীর সহকারে, এরা আল্লাহকেই ভয় পায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক। যত কথা বলার সময় সমীহ করে কথা বলি, বা একজন হুজুরকে দেখেন স্যার, আপনি বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল কতগুলি মসজিদ হয়েছে স্যার, সুন্দর সুন্দর কতগুলি মসজিদ হয়েছে পুরা বাংলাদেশে, এগুলো কিন্তু হুজুরদের জন্য করা। এবং মাদ্রাসার স্টুডেন্ট যারা ছিল স্যার, প্রত্যেকটা মাদ্রাসার ওই একটা বিলের যে ব্যাপার ছিল ওনাদের, মাদ্রাসা চলাকালীন বিদ্যুৎ হুম, বিলের, এটা কিন্তু করে দেখেছেন, এবং কিন্তু চলা না ওনার হুম, আমলেও ছিল, প্রধান আমল ছিল। এবং ২ নম্বর কথা হচ্ছে স্যার, এই যে মাদ্রাসা স্টুডেন্ট, এরা অর্ধেকের বেশি হচ্ছে, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যাবেন, এরা কিন্তু সবার সাথে সমানভাবে পরীক্ষা দিয়ে সমানভাবে ওখানে পড়াশোনা করছে। তাদের কিন্তু কোনো এক্সট্রা নিচু করে দেখা হবে সেই ক্যাটাগরিতে ফালানো হয়নি। এটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কি এটা অপরাধ হয়েছে স্যার? হুম, এবং হুম। আজকে আপনারা যে এভাবে করে রাস্তাঘাটে বিরুদ্ধাচরণ করে এই যেভাবে মেয়েদের উত্ত্যক্ত করছেন, কারো গায়ে ওড়না পরিয়ে দিয়েছেন, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? কোরআনের কোথায় আছে যে এই দায়িত্ব? একজন দেখলাম কোন মেয়েকে নাকি বলেছে যে ওড়না ঠিক করেন, এটা নিয়ে হচ্ছে তাকে থানায় দেওয়া হয়েছে। এখানে সামথিং আরো অনেক কিছুই আছে, হয়তো সে লোকটা হাইড করেছে।